যে ধরুন আমি তো কোনো সুযোগই পাই না, এত অডিশন দিলাম কিছুই হলো না, এখানে কোনো কাজই নেই, বাংলা ইন্ডাস্ট্রিতে সেই এক ইত্যাদি 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 ইত্যাদি। প্রথমেই তাদের একটা কমপ্লেনের লিস্ট আছে, কিন্তু যখন অপরচুনিটিটা এলো তারা মানে তখন আমি দেখে পেলাম যে যা বাবা এত কমপ্লেন তাহলে করলো কেন, মানে আমি সব করেছি, আমি বাস্কেটবল খেলতাম, সুইমিং করতাম, স্কিপিং করতাম, বলে এটা তোমার হবে না, এটা মেনে নাও, এটা বায়োলজিক্যালি সম্ভব নয়। তো ওইটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন যে এইটা আমার খামতি, এটা আমার হবে না। বাবা একবার দেখতে দেখতে বলছিল যে একটা লিডের মাথায় অন্যরকম একটা প্রেশার থাকে, যে একটা ছবির 150 পাতা বা 200 পাতা স্ক্রিপ্ট জুড়ে ম্যাক্সিমাম সময়টা সে উপস্থিত থাকবে, সেইটা একটা আলাদা প্রেশার তৈরি করে। মানে সুযোগ থাকলে কি বাংলায় ফিরে আসতো ঋতব্রত? পরিস্থিতি যেরকম, সাথে সত্যি মানে বাংলা কেন ভারতবর্ষে আর ফিরে আসার কথা কেউ ভাবছে না। আবার ধরো উল্টো দিকে যখন আমি শুনি, উল্টো দিকের মানুষ যারা বিদেশে চলে গেছেন, যারা প্রবাসী, তারা আবার বলছে যে ভারতবর্ষে তো ফিরে যেতে পারবো না কাজের পরিস্থিতির জন্য, কিন্তু এখানেও কাজের পরিস্থিতি সাংঘাতিক। মানে কে যে কখন এসে কোন কাউন্সিলরকে বা কোন এমএলএর ভাইপোকে বা কাকাকে বলে দেবে এবং সে এসে বাড়িতে মারধর করে যাবে, এই যে বাতাবরণ তৈরি হয়েছে, এটা সত্যি মানে ভয় লাগে যে এটা আমারই দেশ। মানে মাঝে মাঝে অবাক লাগে যে এই দেশটা, এবং তারপর আবার মনে হয় যে সত্যি এই দেশটা এরকম পরিস্থিতিতে গেছে বলেই হয়তো আবার যখন পুনরুত্থান হবে তখন সেটা দেখার মতো একটা পুনরুত্থান হবে। আমি ধরো অভিনয়ের যারা করতে এসে তারা অভিনয় শিখে করতে, যারা যে ক্রিকেট খেলতে গেছেন তিনি ক্রিকেট শিখে গেছেন, রাজনীতি করতে গেলেও রাজনীতিটা শিখে যেতে হয়। এবার অন্য একটা প্রফেশন থেকে রাজনীতিতে গিয়ে যেটা হয়, না শিখে গেছি তো এমন কথা বলছি যেটার জন্য মানে হাজারে হাজারে মানুষের কাছে অপ্রিয় পাত্র হয়ে যাচ্ছি। মানে আমরা যতই চাকরি সূত্রে অন্য কোথাও যাই বা ছোটবেলা থেকেই হয়তো অন্য কোথাও বড় হয়েছে, আমাদের নিজের জায়গা মানে বাংলা, যারা বাংলার মানুষ সেখানে একটা টান থেকেই যায় এবং কোনো না কোনোভাবে সেখানে একবার ফিরে আসার চেষ্টা আমরা করি, ঠিক যেমনভাবে প্যাডি করছে। আমাদের সঙ্গে রয়েছে ঋতব্রত অর্থাৎ প্যাডি। আবার আসিব ফিরে ছবির মাধ্যমে, তো প্যাডি আসছে তাই তো? এবং প্যাডি কেমন, মানে বাংলা দেখার জন্য কিসের জন্য আসছে? মানে বিদেশ ছেড়ে দেশ কিছু টানে তো আসে, শিকড়ের টান না কিসের? না, এইখানে আমার যে চরিত্রটি প্যাডি, সে একেবারেই আমেরিকায় বড় হওয়া এবং তার সাথে বাংলার কোনো সম্পর্কই নেই, কোনো যোগাযোগই নেই। ও একেবারেই দাদু দেখতে চেয়েছে এবং প্রথমবার ওর খুব ইচ্ছে সারা পৃথিবী ঘুরে দেখবে, তো সেই ইচ্ছে থেকে এবং দাদুর সঙ্গে দেখা হবে প্রথমবার। দাদু মা অন্য পরিবারে বিয়ে করার জন্য দাদু আর মায়ের একটা টাসেল ছিল, সম্পর্ক নষ্ট হয়ে যায়, তো দাদুর ইচ্ছে হয় যে নাতিকে একবার দেখবো আর কি। তো সে নাতি এসে কলকাতায় নাতি লুচি খেতেও কোনোদিন হাত দিয়ে শেখেনি, মানে নাতি একেবারেই বাংলাটাও ভীষণ আদো আদো ভাঙা ভাঙা বাংলা বলে, এবং দাদুকে দেখে প্রথম বলে হাই, দাদু বলে হাই বলছে, মানে নাতি মানে নমস্কারটুকুও জানে না। তো এই যে প্যাডি ছবির শুরুতে একদম ট্যাঁস একটা আমেরিকা থেকে আসা প্যাডি, পুরোপুরি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায় এই ছবির মাধ্যমে। যেরকম তুমি বলছিলে যে আমরা যে যতটাই দূরে থাকি, শিকড়ের টানে নাড়ির টানে আমরা ফিরে আসি আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে। যে যা নিজের দেশে ফিরে যেতে চায়, আসলে কেই বা চায় তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে, খুব সত্যি কথা বলতে। প্যাডির এই দৃষ্টিভঙ্গি বদলটা আমরা এই ছবিটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, এবং সেইটার মধ্যে দিয়ে আমারও খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যে টাচটা কিছু হলেও হারিয়ে ফেলছি, সেটা আমাদের গানের সঙ্গে, যেখানে যেহেতু মানে এই ছবিতে গান ভীষণ ইম্পর্টেন্ট। রাতুল শঙ্কর তিনি মিউজিক করেছেন, টুসু গান আছে, বনবিবির পালা আছে, মুসলমান বিয়ের গান আছে, অনেকগুলো আমাদের এখানকার ডিপ রুটেড কিছু গান আছে। সেই গানের মানে কালচারের যে টাচগুলো আমরা হারিয়ে ফেলছি ক্রমাগত, সেইটার সাথে একটা রিকানেক্টিংয়ের ব্যাপার আছে, যেটা আমার মনে হয় বাঙালি দর্শক কোথাও একটা এনজয় করবেন, কারণ ছবিটার নামই যেরকম আবার আসিব ফিরে, কোথাও একটা আপনাদেরও অনেক স্মৃতি, অনেক মেমোরি, অনেক ভালোবাসা ফিরে আসবে। তো যেটা বললি যে অনেকটা ডিপে যাওয়া কালচারে, মানে যে জিনিসগুলো হারিয়ে গেছে এখন যেটা সময় সব কিছুতে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, আমরা আর ডিপে যাচ্ছি না। তো সেক্ষেত্রে ঋতব্রত কোনটা, মানে যেহেতু সময়ের অভাব, অস্থিরতা, ঋতব্রত কোন পথটা বেছে নেয়? গভীরে গিয়ে পুরো জিনিসটা দেখা, নাকি ঠিক আছে যেরকম সময় যাচ্ছে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে? গভীরে গিয়ে দেখাটা আমি প্রেফার করি, কিন্তু সেটা সময় সব সময় হয় এমনটা নয়। আমি যেটার আসলেই গভীরে যেতে চাই সেটা হচ্ছে পড়াশুনো, কিন্তু সেইটা সবসময় আমার মনে হয় যে আরেকটু হলে ভালো হতো। মানে আমার মাস্টার্স শেষ হয়ে যাচ্ছে, এবার আমি ভাবছি যে এবার কি করব, মানে আরেকটু যদি গভীরে পড়াশুনো করা যেত। এবার মাস্টার্সের পর আরও গভীর পড়াশুনো মানে পিএইচডি। এবার
পিএইচডি করতে গেলে যে সময় এবং যে মানে একাগ্রতা লাগে পড়াশোনার পেছনে, সেইটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট বলে মনে করি এখন আমি। কিন্তু আমি জানি না, আমার সবসময় একটু গভীরে গিয়ে করতে ইচ্ছে করে, সমস্ত মানে রিসার্চের কাজ হোক, সেটা পড়াশোনার কাজ হোক, সিনেমা দেখার, মানে আমি যেরকম একটা সিনেমা দেখলে সে যদি আমার মধ্যে ইন্টারেস্ট তৈরি করে, আমি ফিরে গিয়ে সেইটার সম্পর্কে পড়া, সেটা সম্পর্কে জানা, সেটা আমার করতে পছন্দ করি আমি ব্যক্তিগতভাবে। ছুঁয়ে ছুঁয়ে যাওয়াটা আমি একেবারেই পছন্দ করি না। এটা অবশ্য আমি খাওয়ার ব্যাপারে খুব মেনটেন করি, যে অনেক রকম পদ যদি থাকে আমি সব যে খেয়ে দেখবো এমন নয়, যে সব কটা এটা একটু টেস্ট করলাম ওটা একটু না। আমি যদি 7টা আইটেমের মধ্যে আমার 3টে ভালো লাগলো, আমি 3টা একদম কবজি ডুবিয়ে খাবো। সেটা আরেকটা কারণ হচ্ছে, আমি মনে করি যে আমাদের এখানে যেরকম কাজের অবস্থা, আমাদেরকে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়, অনেক রকম কাজ করতে হয়, সেটা থিয়েটার, সিনেমা, ওটিটি, অডিও স্টোরি, সবটা, মিউজিক ভিডিও, সঙ্গীত চর্চা কিছুটা ক্ষেত্রে। আমার মনে হয় যে নিজেকে স্কিলড তৈরি করাটা হচ্ছে খুব জরুরি, এবং নিজেকে স্কিল তৈরি করতে গেলে আসলেই গভীরে গিয়ে তার বিষয়টাকে নিয়ে কাজ করাটা খুব জরুরি, যে কোনো শিল্পীর জন্যই। স্কিল থাকলেই যে সেটার মানে কি বলবো, যথাযথ আর কি সেটার ব্যবহার করা হবে, সেটা কি মনে হয়? স্কিল থাকলে যথাযথ ব্যবহার করা হতেও পারে। এবার এটা না আসলে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমরা প্রত্যেকেই জীবনে সঠিক অপরচুনিটিটার জন্য অপেক্ষা করছি, তাই আমি এইটা সংক্রান্ত কিছু বলতে পারবো না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি অনেকের সাথে টুকটাক কাজ করে দেখেছি যে যখন সময় আসে তখন যদি স্কিল না দেখাতে পারি, তার চেয়ে বড় লস আর কিছু হয় না। এটা অনেক ক্ষেত্রেই আমরা হয়তো নিজেরাও রিয়েলাইজ করি না যে কখন এটা আমার সময় ছিল, কিন্তু আমি সেই অপরচুনিটিটা মিস করলাম। আমি আসলে আমার সাথে হয়েছে বলতে, সেটা যদি হয়ে থাকে আমি এতদিনে বুঝতে পারিনি। আমার কীরকম একটা মনে হয় যে হয়তো হয়েছে, বারংবার হয়তো হয়েই চলেছে। কিন্তু আমি যেটা দেখে এই শিক্ষাটা পেয়েছি, সেটা হচ্ছে, আমি যখন ধরো থিয়েটারের ক্ষেত্রে অনেক সময় কাজ করতে গেছি, আমি দেখেছি আমাদের প্রজন্মের মানুষে অনেকেই আগে প্রথমেই যেটা করে, কমপ্লেন করে যে ধরুন আমি তো কোনো সুযোগই পাই না, এত অডিশন দিলাম কিছুই হলো না, এখানে কোনো কাজই নেই, বাংলা ইন্ডাস্ট্রিতে সেই এক, ইত্যাদি 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 ইত্যাদি। প্রথমেই তাদের একটা কমপ্লেনের লিস্ট আছে। কিন্তু যখন অপরচুনিটিটা এলো, তারা মানে তখন আমি দেখে পেলাম যে যা বাবা, এত কমপ্লেন তাহলে করলো কেন, মানে আদৌ সে অতটা স্কিল্ড নয়। এইটা ভেবে প্রথমেই মনে হয় আমি তো অন্য লোকের খুঁত দেখছি, আমি আগে নিজের খুঁত দেখি। তখন আমার মনে হয় এটা কি আমিও কখনো করেছি, আমিও হয়তো কমপ্লেন করেছি, হয়তো সামনাসামনি করিনি, মনে মনে কমপ্লেন করেছি, কিন্তু যখন সুযোগ এসছে আমি সেই সুযোগটাকে ইউজ করতে পারিনি। এইটাকে আমি ভীষণ রকম ভয় পাই। মানে এই সবসময় এই সেলফ অ্যাসেসমেন্ট, মানে এটা চলতে থাকে আর কি নিজের সঙ্গে। হ্যাঁ, আমার সারা বছরটাই ইন্টারনাল অ্যাসেসমেন্ট। যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি না, তখন আমি নিজের কাছে নিজে পরীক্ষা দিচ্ছি। মানে ভাবিস প্রচুর, তাই ভাবাতে প্রচণ্ড সময় দিই, এবং আমার বন্ধুরা এক সময় বলে যে তুই একটু ভাবনা চিন্তা বন্ধ কর। আমার যেটা হয় হচ্ছে, আমি যদি লোকজনের মানে আমার পছন্দের লোকজন, বন্ধু বান্ধব, পরিবারের লোকজনের সঙ্গে না থাকি, তাহলে আমার বাকি সময়টা হচ্ছে ওই মানে ডেভিলস ওয়ার্কশপ। আমার আইডল মাইন্ডটাই আমার ডেভিল। আমি প্রচুর চিন্তা করি যে, আর এইরকম উল্টোপাল্টা চিন্তা, যে আমার কাছে একটা সুযোগ এলো, আমি কি করতে পারলাম না, আমার কি চেহারার জন্য হলো না, নাকি আমার স্কিলের জন্য না, এইসব নানা রকম ভাবতে থাকি আমি সারাক্ষণ। মানে হয় না যে আমরা যেটা আছে সেটার দিকে আমরা দেখি না, যেটা নেই সেটার জন্য কেন নেই আমার, এটা কি ঋতব্রত? না, সেটা আমার হয়নি। সেটা একটা কারণ হচ্ছে যে আমার প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যেহেতু খুব একটা ভালো হাইট নয়, তো আমি প্রথমেই যেটা শিখেছি যে এটা নেই আর এটা হবেও না। আমি যেখানে এক্সারসাইজ করতাম একটা সময়, তখন আমার ট্রেনার আমায় বলেছিলেন যে এটা তোমার হবে না, এটা মেনে নাও, এটাকে নিয়ে আর মাথা ব্যথা করো না। আমি তখনও মাঝখানে বলতাম যে স্কিপিং করলে হবে না, আমি সব করেছি, আমি বাস্কেটবল খেলতাম, সুইমিং করতাম, স্কিপিং করতাম, বলে এটা তোমার হবে না, এটা মেনে নাও, এটা বায়োলজিক্যালি সম্ভব নয়। তো ওইটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন, যে এইটা আমার খামতি, এটা আমার হবে না। এবার এটাকে যদি আমি একটা সুন্দর করে আমি ক্যারি করতে পারি, এটাকে যদি আমি আমার শিল্ডের মতো ব্যবহার করতে পারি, তাহলে আমি আমার অন্যান্য জায়গাগুলোতে আমি ডেভেলপ করার চেষ্টা করব। তো আমি যেটা নেই সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, আমি আসলে কোনটা করা যেতে পারে সেটাকে নিয়ে বেশি আগ্রহী আর কি। এত সিনেমা দেখিস, বিদেশেরই বিশেষ করে যদি বলি, বিদেশ নয়, ইন্ডিয়ান বহু সিনেমাও আছে যেখানে চেহারাটা কোনো ব্যাপারই নয়, সেটা দেখার পরও এটা মাথায় আসছে, সেটার কারণটা কি? সেটার কারণ দেখো, একটা হচ্ছে যে চেহারা প্রাধান্য পাচ্ছে না এইরকম সিনেমার এরকম চরিত্র কেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে ভারতবর্ষে বা সারা পৃথিবী জুড়ে, সেটা খুব রিসেন্ট একটা ঘটনা, এবং সেটাই যে একমাত্র ঘটনা এটা বলতে পারি না, সেটা ব্যতিক্রমী হতে পারে, সেটা অনেক ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যতিক্রম মানেই যে এটাই নিয়ম সেটা নয়।
নিয়মের ব্যতিক্রম সেটা। তো নিয়ম অনুযায়ী আমরা এখনও দেখতে পাই যে এখনও হয়তো আমাদের চোখের একটা অভ্যস্ত হয়ে গেছে চোখ, লম্বা ফর্সা, ঝকঝকে টকটকে দেখতে, সুন্দর চেহারা, মানে যে কারণে ধরো খুব মানে একটা সহজ উদাহরণ সেটা হচ্ছে বড়লোক ফ্যামিলির বাড়ি দেখানো হচ্ছে মানেই তার বাড়িতে একটা এরকম বার থাকতে হবে, একটা সুন্দর পুরোনো দিনের একটা কোনো অ্যান্টিক শোপিস থাকতে হবে। আমি এরকম অনেক বড় লোকের বাড়িতে দেখেছি যেগুলো কোনোটাই নেই আর কি। এই যে একটা আমরা স্টিরিওটাইপে অভ্যস্ত হয়ে গেছি, আমার মনে হয় সেই স্টিরিওটাইপটার জন্যই কিছুটা ভয় করে। কিন্তু সত্যি সত্যি এখন যে ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটছে, যে এমন অনেক অভিনেতা অভিনেত্রী শিল্পীদেরকে নিয়ে কাজ হচ্ছে যারা তথাকথিত ওই মার্জিনটা বা ব্র্যাকেটের মধ্যে আসে না, সেটা ডেফিনেটলি কিছুটা আশা দেয়। এবং সেটা যদি হয় তো আমরা তো চেষ্টা করছি আর কি, দেখা যাক সেটা। সেইভাবে দেখতে গেলে এটা মুখ্য চরিত্র বা নায়ক এই ছবির তুই, তো এতদিনে এটা কি ভালো লাগছে নাকি এটা কোথাও কি মনে হয় যে এত মানে দক্ষতা যেখানে আছে তবু ওখানে যে নায়ক শব্দটা জুড়ে যাওয়া আসলে কিছুই নয়? আমার মনে হয় এমনিতে লিড চরিত্র কোট আনকোট যেটাকে বলে সেইটা পেলে লোকজন খুব আনন্দে আত্মহারা হয়ে যায়, হওয়ারই কথা। একটা লিড চরিত্র একটা ছবিকে ক্যারি ফরওয়ার্ড করছে 2-2.5 ঘন্টা ধরে, সেইটার চাপ প্রেশারটা কতটা সেটা সত্যি আমি প্রথম বুঝতে পেরেছিলাম জেনারেশন আমি বা গোয়েন্দা জুনিয়রের সময়। লিড চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রর একটা প্রেশার থাকেই আর কি, যে 2-2.5 ঘন্টা ধরে একটা ছবির মানে টেম্পোটাকে নিয়ে যাওয়া, সেইটা আমি প্রথম রিয়েলাইজ করি জেনারেশন আমি বা গোয়েন্দা জুনিয়রের সময়। তখন বাবা একবার দেখতে দেখতে বলছিল যে একটা লিডের মাথায় অন্যরকম একটা প্রেশার থাকে, যে একটা ছবির 150 পাতা বা 200 পাতা স্ক্রিপ্ট জুড়ে ম্যাক্সিমাম সময়টা সে উপস্থিত থাকবে, সেইটা একটা আলাদা প্রেশার তৈরি করে। সেইটা আমি আগেও ফেস করেছি এবং সেটা যে সব সময় ফেস করতে হবে এইটা আগে মাথা থেকে কাটাতে হবে, যে সব সময় যে আমি লিড হব, আমাকে নিয়েই ছবি হবে, তাহলে আমি দ্বিতীয় পুরুষের মতো একটা ভালো কাজ মিস করে যেতাম, আমি সাদা রঙের পৃথিবীতে ওরকম একটা চরিত্র মিস করে যেতাম। আরও এরকম অনেক ছবি আছে যেখানে আমি ওই চিন্তাটা আগে যদি মাথায় রাখতাম যে আমাকে তো লিড করতেই হবে, তাহলে আমি অনেকগুলো ভালো অপরচুনিটি মিস করে যেতাম। আবার যখন একটা লিডের কথা আসে বা একটা লিড চরিত্রে আমার যখন তাজু কাকাই বলে যে এরকম একটা, এই চরিত্রটা আরেকটা বড় প্রেশার আছে, সেটা হচ্ছে দেখবে অ্যাকসেন্ট যুক্ত চরিত্র থাকলে প্রথমেই লোকজন আগে একটা মানে রেডি থাকে একটা বান, আগেই হচ্ছে যে আগে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করবো। এবার আমি যে কারণে এই ছবিটার জন্য একে তো একটা ছবির 2 ঘন্টা ধরে সেটাই আছি, একটা বিশেষ করে একটা জার্নির গল্প, একটা ছেলে একদম মানে বাংলা প্রায় বলতেই পারে না, সেখান থেকে ছবিটা শেষে একটা মানে পুরোদস্তুর বাংলা গান নিজে গাইছে, এরকম একটা জার্নির গল্প যেখানে আছে, সেখানে একটু কেয়ারফুল থাকতে হয়, কশাস থাকতে হয়, যেহেতু আমরা ভীষণ ভেঙে 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 ছবিটা শ্যুট করেছি। আরেকটা হচ্ছে আমি একদম তৈরি ছিলাম যে এই যে অ্যাকসেন্টের প্রসঙ্গটা যেদিন আসবে, যে আচ্ছা না মানে এই শব্দটা তুমি এরমভাবে কেন বললে, আমি যে কারণে আমার প্রচুর বন্ধু বান্ধব যারা আমেরিকায় বড় হচ্ছে বা আমেরিকায় পড়াশুনো করছে, দীর্ঘ অনেক বছর আছে, আগে ভারতবর্ষে থাকতো, এরম অনেকের সাথে কথা বলে আমি একদম রেডি আছি যে যেদিন লোকে বলবে যে না আসলে আমেরিকায় থাকা বাঙালিরা এভাবে কথা বলে না, আমি একদম সেদিন একদম ধরে দেখিয়ে দেবো, যে আমি বলবো যে দেখান তাহলে করে, হয় দেখুন নইলে আমায় করে দেখান, কারণ আমি এটা দেখেছি ও অবজার্ভ করেছি, প্র্যাকটিস করে তবে এই ছবিতে করেছি আর কি। তো সেইটা একটা ইন্টারেস্টিং প্রেশার ছিল আমার কাছে, যে একটা ভাঙা ভাঙা বাংলায় কথা বলা, ইংরেজিটা আমেরিকান ইংলিশে কথা বলা, সেইটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং, মানে অ্যাপার্ট ফ্রম দ্য লিড আর কি। গরম তো খুব পড়েছে আর ঘামছেও ছেলেটা, আর বেশি টানবো না, কিন্তু শেষ করবো শেষে যদি আমি বলছি ফিরে আসার যেহেতু কথা বলা হচ্ছে, মানে এখানে প্যাডিকে আমরা দেখতে পাচ্ছি, বাংলার এখন যা অবস্থা ইন্ডাস্ট্রির নয়, যে অবস্থায় আমরা রয়েছি, তুই যখন পড়াশোনা করার কথা বলছিলি তখন আমার মাথায় অন্য কিছু ঘুরছিল, তারপর কি যদি অভিনয় না করিস এবং বাকি সব কিছু, মানে সুযোগ থাকলে কি বাংলায় ফিরে আসতো ঋতব্রত? পরিস্থিতি যেরকম সাথে সত্যি মানে বাংলা কেন ভারতবর্ষে আর ফিরে আসার কথা কেউ ভাবছে না। আবার ধরো উল্টো দিকে যখন আমি শুনি, উল্টো দিকের মানুষ যারা বিদেশে চলে গেছেন, যারা প্রবাসী, তারা আবার বলছে যে ভারতবর্ষে তো ফিরে যেতে পারবো না কাজের পরিস্থিতির জন্য, কিন্তু এখানেও কাজের পরিস্থিতি সাংঘাতিক। মানে যেটা বুঝতে পারছি সারা পৃথিবী জুড়ে একটা সাংঘাতিক কাজের ক্রাইসিস, যেখানে কাজের ক্রাইসিস নেই সেখানে জীবন যাপনের ক্রাইসিস, মানে কোনো শনিবার রবিবারের ঠিক ঠিকানা নেই, কোনো রেস্ট নেই, সারাক্ষণ লড়তে হচ্ছে, কাজ করতে হচ্ছে, এই ক্রাইসিসে মানুষ প্রতিনিয়ত চলছে, সেটা দেখে আসলে খুব অবাক লাগে। যদি বাংলার কথা বলি বা ভারতবর্ষের কথা বলি, তো আমার মনে হয় যে ওই শুরুতে যেটা বললাম, কে চায় বাড়ি ছেড়ে চলে যেতে, কে চায় বাবা মা তার আস্তানা 18টা বছর 20টা বছর যেখানে একটি ছেলে বা মেয়ে
বড় হচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, 18 বছর 20 বছর পর তাকে সম্পূর্ণ একটা অন্য কালচার, অন্য জায়গা, অন্য মানুষের কাছে চলে যাচ্ছে। আমার যে বন্ধু বান্ধবরা বাইরে চলে যাচ্ছে না, তারা বারবারই একই কথা বলছে, কে চায় বলতো এটা করতে? একেবারেই ভাল লাগে না যে সারাদিন পর বাড়ি ফিরে আগে যে মা বাবাকে দেখতে পেতাম এখন সেইটুকুও পাই না, মানে 9 মাসে 6 মাসে একবার। তো এটা আসলে না কেউই এনজয় করে না। কিন্তু মানে পরিস্থিতিটা এমনই যে আমরা আর ফেরার অবস্থা নেই। সত্যি তুমি যেটা বললে যে পড়াশুনো করে তারপর কি, এই তারপর কিটা খাঁড়ার মতো মাথায় ঝুলছে সবার। পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আরও সাংঘাতিক অবস্থা। মানে এক হচ্ছে মন্দিরের পান্ডা হও, নয় হচ্ছে মন্দিরের শাটেল চালাও, মানে এছাড়া মানে মন্দির কেন্দ্রিক কাজ করা ছাড়া তো আর কোনো কাজও নেই মনে হচ্ছে ভারতবর্ষে। সমস্ত জায়গায় একই অবস্থা। মানে সত্যি ওই আমি মানে যারা চলে যাচ্ছে বাইরে তারা হয়তো বলছে যে হ্যাঁ ভাই খুব ভালো অপরচুনিটি পেয়েছি, কিন্তু কে চায় বল বাড়ি ছেড়ে চলে যেতে? এইটা সত্যি একটা কষ্টের জায়গা। এবং সত্যি কথা বলতে আমি এখনও যে কলকাতায় কাজ করতে পারছি, আমিও জানি না যে আমার কোনদিন বাইরে চলে যেতে হবে। আমি প্রচণ্ড ঘরকুনো, আমার মানে এটা যদি করতে হয় আমার সত্যি খুব কষ্ট হবে। ভয় লাগে এখানে থাকতে, মানে ধর চেনা জায়গাটা অচেনা হচ্ছে আস্তে আস্তে, নিজের ভাবনা চিন্তাগুলোর সঙ্গে মাঝে মাঝে কম্প্রোমাইজ ও স্যাক্রিফাইস, এটাই বলি, করতে হচ্ছে আমাদের। যেটা ইচ্ছে হচ্ছে বলতে পারছি না, লিখতে পারছি না, সেখানে অদ্ভুতভাবে এইটা এখনও খুব সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে আমরা ধরো আমি যে ধরনের থিয়েটার করি সেই কাজটায় সেরকম বাধা পাই না, বা যখন বাধা পাই সেইটার প্রতিরোধ করতে পারি, বা একটা প্রতিরোধের জায়গা যে এখনও কিছুটা হলেও আমাদের কলকাতায় অ্যাটলিস্ট আমি বলতে পারি, বা পশ্চিমবঙ্গে আমি বলবো, পশ্চিমবঙ্গের প্রচুর জেলায় প্রচুর ডিস্ট্রিক্টে এখনও ওই কালচারটা আছে, যেটা আমার মনে হয় ভারতবর্ষে অন্য, মানে ধরো আমি বলছি খুব কাছে যদি যাই, ত্রিপুরায় আমি নাটকের শো করতে গেছিলাম, ত্রিপুরার মানুষ মানে রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলার আগে এরকম করে চারদিক দেখছে। মানে কে যে কখন এসে কোন কাউন্সিলরকে বা কোন এমএলএর ভাইপোকে বা কাকাকে বলে দেবে এবং সে এসে বাড়িতে মারধর করে যাবে, এই যে বাতাবরণ তৈরি হয়েছে, এটা সত্যি মানে ভয় লাগে যে এটা আমারই দেশ। মানে মাঝে মাঝে অবাক লাগে যে এই দেশটা, এবং তারপর আমার মনে হয় যে সত্যি এই দেশটা এরকম পরিস্থিতিতে গেছে বলেই হয়তো আবার যখন পুনরুত্থান হবে তখন সেটা দেখার মতো একটা পুনরুত্থান হবে। তবে সত্যি চেনা জায়গার অচেনা হয়ে যাচ্ছে, এটা ঠিকই বলেছো, কারণ প্রচুর চেনা পরিসর একেবারে বদলে যাচ্ছে। সেইখানে যতটুকু আঁকড়ে ধরে থাকা যাচ্ছে, যেখানে আমাদের ধরো কলকাতা বইমেলা, কলকাতা সিনেমা, আন্তর্জাতিক, তাও আমি বলবো যে এই কালচারটা বা এই প্র্যাকটিসটা যে আছে না, এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। মানে অ্যাটলিস্ট আমি বলছি এইবার বইমেলায় যে পরিমাণ ভিড় পেয়ে দেখেছি, হয়তো সবাই বই কিনতে যাচ্ছে না, হয়তো খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু যাচ্ছে। এই কালচারটা যদি কলকাতা থেকে চলে যায় বা পশ্চিমবাংলা থেকে চলে যায়, আমার খুব ভয় হবে। মানে যেমন ধরো আমি কয়েকদিন আগে জলপাইগুড়ি গেছিলাম, আমার বন্ধুর বাড়ি জলপাইগুড়িতে, এখনও ওরা গ্রামে গ্রামে ঘুরে নাটক করে বেড়াচ্ছে। ভোটের আগে, ভোটের আবহাওয়াতেই একটা অন্য বিরোধী চিন্তাভাবনার নাটক করছে, কিন্তু করতে তো পারছে। এইটা হলেই হবে। মানে অ্যাটলিস্ট আমার কলকাতার নাম পাল্টে প্রয়াগরাজ হয়ে যায়নি, এটার জন্য আমি যথেষ্ট খুশি। বা এই প্র্যাকটিসটা যে এখনো কলকাতায় আছে, এইটা অক্ষুণ্ণ রাখতেই হবে। এইটা রাখার জন্য যতটা কাজ করতে হবে। তো কখনো অ্যাক্টিভলি রাজনীতির সঙ্গে যুক্ত হবে, যদিও আমরা ধারণা করতে পারি, কিন্তু কাকে ভালোবাসে সেটা পার্সোনাল, তবু আমার মনে হয় না। কারণ খুব সত্যি কথা বলতে রাজনীতিতে গিয়ে, মানে তুমি রিসেন্ট ঘটনায় দেখতে পাচ্ছ, রাজনীতিতে গিয়ে মানে আমি ধরো অভিনয়ের যারা করতে এসে তারা অভিনয় শিখে করছে, যারা যে ক্রিকেট খেলতে গেছেন তিনি ক্রিকেট শিখে গেছেন। রাজনীতি করতে গেলেও রাজনীতিটা শিখে যেতে হয়। এবার অন্য একটা প্রফেশন থেকে রাজনীতিতে গিয়ে যেটা হয়, না শিখে গেছি তো এমন কথা বলছি যেটার জন্য মানে হাজারে হাজারে মানুষের কাছে অপ্রিয় পাত্র হয়ে যাচ্ছি। মানে এত মানুষ এত বছর ধরে যে ভালোবাসাটা দিয়েছেন সেটা 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। এই অসম্মান, এই পদস্খলন, এইটা আসলে দেখার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। যদি রাজনীতি করতে হতো তাহলে আমাকে রাজনীতি আবার শিখতে হবে। কারণ সত্যি কথা বলতে যুব রাজনীতিতে যারা আছেন, এরকম আমার প্রচুর বন্ধু বান্ধবরা বিভিন্ন পার্টিতেই আছেন, তাদের পরিশ্রমটা দেখি তো ওই পরিশ্রমটা আসলে আমি করতে পারবো না। মানে আজকে রাত্রে এই রাজ্যে, কালকে রাত্রে ওই রাজ্যে চলে যাচ্ছে, আজকে ওই ডিস্ট্রিক্টে, কালকে ওই ডিস্ট্রিক্টে, এত জনসংযোগ করা, এত মিটিং মিছিল করা, এটা হয়তো আমি সত্যিই পারবো না। আমি বাবা আমার থিয়েটার সিনেমা এইটা নিয়ে ভালো আছি। কিন্তু এত ভালো কথা বলে উত্তর মানে প্রশ্ন করতেই থাকি, যে শেখার কথা যে বললি, মনে হয় যে অভিনয়টা সকলে শিখে আসে না। প্রথমে তুমি যেটা বললে তোমার সাথে কথা বলতেও ভালো লাগে বলে আমাদের দেখেছি, আমাদের যত ইন্টারভিউ আছে সেটা মোটামুটি 8 ঘন্টা একটা লম্বা একটা ইন্টারভিউ হয়, সেটা ভালোই লাগে আসলে। আমারও খুব ভালো লাগে, সবসময় এরকম প্রশ্ন পাওয়া যায় না। তো সবাই শিখে আসবে না অভিনয়, এটা সত্যি। হ্যাঁ, সবাই শিখে আসবে না এটা আসলে এক্সপেক্ট করাটাও ভুল, যে সবাই শিখে আসবে এটা একটা ভুল এক্সপেকটেশন। কিন্তু আমার একটাই বক্তব্য থাকে সেই জায়গাতে, যে
যদি শিখে না আসি তাহলে তো প্রথমে আমার মনে হয় যে অনেকেই ধরো শিখে না এলেও করতে করতে তারা শিখতে শুরু করেন, চেষ্টা করেন। এরকম অনেকের সাথে কাজ করেছি আমি। কিন্তু ওই আবারও যে জায়গাটায় আসবো যে এই জার্নিটায় যেন আমি রিয়েলাইজ করি বা আমার মাথায় থাকে যে কোনটা আমার আসল কাজ। মানে আমি যদি অভিনয় না, আমি অভিনয়ের ক্ষেত্রেই বলি যে অভিনয় যদি আমি নাও শিখে আসি, আমি কাজ করতে করতে অভিনয় শিখছি, শেষ দিন অবধি যেন আমার মাথায় থাকে যে অভিনয়টাই আমার কাজ। সেখানে গিয়ে আরও 14টা জিনিসে মাথা ঘামিয়ে ফেললে না ফোকাসটা নষ্ট হয়ে যায়, এবং সেই ফোকাস নষ্টটা দর্শক দেখতে পান। দর্শক আসলে এতটা বোকা নন। দর্শক দিনের পর দিন যে মানুষগুলোকে মানে একদম মানে চূড়ামণিতে বসিয়ে রেখেছেন, যে সমস্ত অভিনেতা, আমাদের বাবার প্রজন্মের অভিনেতা, তারও আগের যে সমস্ত প্রজন্মের মানুষদেরকে, মানে যাদেরকে এখনও দেখলে হয়তো 20 বছর আগে একটা সিনেমার কথা বললো বা একটা থিয়েটারের কথা বললো, মানে কি দর্শক এখনও মনে রেখেছেন সেই কাজটাকে। তার মানে মনে রাখার মতো কিছু ছিল। এখন কেন মনে রাখছেন না এইটা তাহলে ভাবতে হবে। এখন কেন একটা সিরিয়ালের পর পরবর্তী সিরিয়ালের মাঝের যে 2 বছরের গ্যাপ, তার মধ্যে একজন অভিনেতাকে ভুলে যাচ্ছি বা অভিনেত্রীকে ভুলে যাচ্ছি। তার মানে মনে রাখার মতো কাজ কি আমরা করছি? আমারও যখন আমি দেখেছি, আমি আগে খুব ভাবতাম যে মানুষ কি ছবি দেখে না, পরে আমি রিয়েলাইজ করলাম যে হয়তো আমার কাজটা অতটা ইম্প্যাক্টফুল ছিল না। তাহলে কি আমাকে আরও বেটার করতে হবে, আমাকে আরও ইম্প্যাক্টফুল কাজ করতে হবে। দিকে আঙুল না তুলে আগে নিজের দিকে করো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ঋতু। ঘেমে একেবারে ছেলেটা যাতা অবস্থায় শেষ করব। এই যে আবার মানে বড় পর্দা আসতে চলেছে এই ছবি, কি বাংলা ছবি দেখবে কিনা এই ধরনের প্রশ্ন করবো না, সেটা সময় বলবে, এবং অবশ্যই ছবিটা বলবে। দেখা না, দর্শকদেরকে বলবো আমি ছবিটা নিয়ে সত্যি আশাবাদী। তার একটা বড় কারণ হচ্ছে যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর মানুষ এই ছবিটি দেখেছেন এবং সত্যিই ভালো লেগেছিল। রবীন্দ্র সদন 1100 সিটারের একটা হল, হাউসফুল ছিল, লোকে ফিরে গেছেন। মানে 1100 মানুষ এক রজনীতে এই ছবিটি দেখেছেন, এবং তাদের মানে বেশিরভাগ মানুষের এত ভালো লেগেছে ছবিটা, সেটা সত্যিই আমায় খুব আশা দেয়। পুরো পরিবারকে নিয়ে দেখার মতো একটা ছবি। এবং যখন এটা বলি তখন সত্যিই বলি, তার কারণ হচ্ছে যেটা শুরুতেই বললাম, যে পশ্চিমবঙ্গ বাংলার একটা ছবি, যেটা খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাতে। সেই ছবিটা মানুষ দেখবেন, এইটা আমি আশাবাদী। প্রচুর ভালো ভালো শিল্পী আছেন অভিনয়ে, কণ্ঠে, লেখনীতে, নেপথ্যে। এই সমস্ত মানুষরা আসবেন, ছবিটা দেখবেন, এবং সেটা নিয়ে আমি আশাবাদী। যদি নাও দেখেন, আমার মনে হয় লোকের মুখে ছবিটার কথা শুনবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।